গুড মর্নিং। আজকে আমরা হচ্ছে তিনটা টেস্ট দেখব। একটা হচ্ছে ডিটারমিনেশন অফ ডিগ্রেডেশন অফ স্মল সাইজ কোর্স এগ্রিগেটস বাই অ্যাব্রেশন অ্যান্ড ইমপ্যাক্ট অফ দ্য লস অ্যাঞ্জেলেস মেশিন। যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস মেশিন। এটার মাধ্যমে হচ্ছে আমরা এগ্রিগেটের বা কোর্স এগ্রিগেটের, মেইনলি হচ্ছে কোর্স এগ্রিগেটেরই অ্যাব্রেশন অ্যান্ড ইমপ্যাক্টটা বের করি। মানে এই প্রপার্টি গুলা সব সবকিছুর টেস্টই হচ্ছে একটা মেশিনের ভিতরেই হয়। মানে একবারই আমরা সব ইন্ডিকেশন গুলো আমরা পাবো, সেটা অ্যাব্রেশনের এগেনস্টে কিরকম রেজিস্ট্যান্স আছে, ইম্প্যাক্টের এগেনস্টে কিরকম রেজিস্ট্যান্স আছে, সবগুলো দেখবো আমরা। মানে সবগুলোই হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন মেশিনের মাধ্যমে আমরা বের করতে পারি। দেন হচ্ছে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি আর ইউনিট স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাবজর্পশন ক্যাপাসিটি এটা বের করব, সেটা হচ্ছে ফর বোথ কোর্স এগ্রিগেট এন্ড ফাইন এগ্রিগেট। দ্যাট মিন্স আজকে হচ্ছে তিনটা এক্সপেরিমেন্টের নাম বলবো। কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। The objective of this experiment to assess the abrasive and impact wear of an aggregate by means of the Los Angeles abrasion machine। যেটা মেশিনটা বা ইকুইপমেন্টটা দেখলো, সেটার মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো আমরা বের করবো। This test method covers a procedure for testing size of coarse aggregate smaller than 1.5 inch or 37.5 millimeter। মানে একটা লিমিটিং ভ্যালু হচ্ছে এটা, মানে আপার লিমিট হচ্ছে এটা। 1.5 ইঞ্চ হচ্ছে তো ছোট যে অ্যাগ্রিগেট গুলা, ছোট যে কোর্স অ্যাগ্রিগেট, সেগুলো মেইনলি হচ্ছে এটার এই ইসের ভিতর টেস্ট করি আমরা। And this test has been widely used as an indicator of the relative quality or competence of various sources of aggregate having similar mineral compositions. This test is both an abrasion and impact test and appears to be more suitable for aggregate used in wearing course surface dressing than for asphalt concrete in other layers. মানে এখানে বলা হয়েছে যে আমরা তো এই টেস্ট দিয়ে হচ্ছে অ্যাব্রেশন এবং ইম্প্যাক্টার রেজিস্ট্যান্স কত একটা এগ্রিগেটের সেটা আমি টেস্ট করতে যাচ্ছি। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই অ্যাব্রেশন কোথায় আসতেছে, এগ্রিগেটের কোথায়। ধরো আমি একটা বিল্ডিং ইউজ করলাম, বিল্ডিং এ তো আমরা কোর্স এগ্রিগেট ইউজ করি বিভিন্ন স্ট্রাকচার কনস্ট্রাকশনের সময়, ধরো বিম কলাম। কিন্তু সেখানে কিন্তু ওই অ্যাব্রেসিভ ফোর্সটা আসে না। অ্যাব্রেসিভ ফোর্স মানে হচ্ছে মানে ঘর্ষণের ফলে, ফ্রিকশনের ফলে, মানে ধরো একটা ম্যাটেরিয়াল এগ্রিগেট আছে, এটার উপর যদি কোনো ফ্রিকশন যদি হয়, ফ্রিকশনাল ফোর্স, তাহলে কি হবে, এটা যদি কোয়ালিটি খারাপ হয় এগ্রিগেটের, সে ডিটেরিয়েট করবে, তাই তো। আর যদি ভালো হয় তাহলে সে এইটা সাস্টেইন করতে পারবে একটা অ্যাব্রেসিভ ফোর্স। মানে এই যে প্রপার্টি গুলা, এগুলো মেইনলি আমরা দেখতে পাই হচ্ছে হাইওয়েতে, হাইওয়ে আর এয়ারপোর্ট, এগুলোতে আমরা হচ্ছে মেইনলি দেখতে পাচ্ছি। ধরো যখন হচ্ছে টপ সারফেসে কি থাকে, কোর্স এগ্রিগেট থাকে, আমরা ইউজ করি, বা নিচে বেস কোর্স আমরা দেই রাস্তা নির্মাণের সময়, সেখানে হচ্ছে অ্যাব্রেশন ফোর্সটা আসে। যেমন হুইল লোড, গাড়ি চলতেছে, গাড়ির চাকার হুইলের সাথে কি রাস্তার ঘর্ষণ হচ্ছে, তার মানে কি অবশ্যই এমন ম্যাটেরিয়াল বা এমন কোর্স সিগ্নিফিকেট ইউজ করতে হবে যেটা হচ্ছে কি যে অ্যাপ্লাইড বা সার্ভিস কন্ডিশনে যে লোডটা আসতেছে, ফ্রিকশনাল ফোর্স, সেটা যাতে সে রেজিস্ট করতে পারে। ঠিক আছে। আবার হচ্ছে এখানে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হচ্ছে সাডেন কোনো লোড,
ধর একটা কোর্স এগ্রিগেট হয়তো অনেক লোড সে নিতে পারে, আস্তে আস্তে দিলে মানে গ্রাজুয়ালি ইনক্রিজ করলে সে নিতে পারে। বাট ইম্প্যাক্ট মানে সাডেন যদি কোনো লোড আসে, ধর একটা ব্রেক করলাম গাড়িতে, তাহলে কি হবে, সাডেন একটা লোড কিন্তু ওই রাস্তার উপরে চলে যায়। ঠিক আছে, ওই সাডেন লোডটা যে যদি সে সাস্টেন করতে পারে, তখন কি তাকে একটা ভালো এগ্রিগেট আমরা বলি। তার মানে মেইনলি রাস্তা বা হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য যদি আমরা এগ্রিগেট ইউজ করি, তখন কিন্তু এই টেস্টটা হচ্ছে মাস্ট টেস্ট একটা, অবশ্যই এই টেস্ট করতে হবে। And the reference standard specification is ASTM 131 C131। স্ট্যান্ডার্ড অনুযায়ী তা হচ্ছে এই টেস্টটা করা হয়। এখানে কিছু স্কোপ আছে যে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো। সরি, লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট স্টাডিজ অল পসিবল রিজনস কজিং ওয়্যার। মানে আমরা তো বললাম যে আমরা টেস্ট করতে যাচ্ছি, এখন হচ্ছে লস অ্যাঞ্জেলস যে অ্যাব্রেশন যে মেশিনটা আছে, এটার ভিতরে সব কিছুই হচ্ছে সিমুলেট করা হয়। সে ফ্রিকশন ফোর্সও আসে, ইম্প্যাক্ট ফোর্সও আসে, মানে ওইটার ভিতরেই হচ্ছে সবকিছু সিমুলেট করা হচ্ছে। সব ধরনের আহ যে আসতে পারে সার্ভিস, সেগুলো টেস্ট করা হচ্ছে। যেমন কি কি আসতে পারে, এট্রিশন হচ্ছে বাই দ্য ফ্রিকশন বিটুইন টু এগ্রিগেটস। মানে এট্রিশন কখন বলবো, যখন দুইটা পার্টিকেল একটার এগেইনস্টে একটা যখন মুভ করে, তখন তার ভিতর হচ্ছে কি, তার ভিতর হচ্ছে ই হতে পারে, ক্ষয় হতে পারে। ওইটাকে বলা, ওই প্রপার্টিটাকে বলা হচ্ছে অ্যাট্রিশন। এবং অ্যাব্রেশন কোনটা, ওই মেশিনের ভিতরে দ্য ফ্রিকশন বিটুইন স্টিল বলস অ্যান্ড দ্য এগ্রিগেট। আমরা ওইটা লস অ্যাঞ্জেলস এর মেশিনের ভিতরে আমরা হচ্ছে স্টিল বল দেই, কিছু স্টিল বল, আর হচ্ছে ওই মেশিনটা ঘুরতে থাকবে, রোটেশন করে ড্রামের মতো। ওটার ভিতরে আমি এগ্রিগেট দেই একটা সার্টেন অ্যামাউন্ট, দেন হচ্ছে কিছু স্টিল বল দেই, ওয়েট আছে যার মোটামুটি ভালো ওয়েট, ওগুলো যখন রোটেট করে তখন কি হবে, ওই বলের সাথে কি হচ্ছে এগ্রিগেটের একটা ফ্রিকশন হবে, সেটাই হচ্ছে এখানে অ্যাব্রেশন। ক্রাশিং বাই হিটিং দ্য ওয়ালস অফ দ্য টেস্টিং মেশিন। ওই এগ্রিগেট গুলো যখন টেস্টিং মেশিন হিট করবে তখন সেটাকে ক্রাশিং বলা হচ্ছে। আর ইম্প্যাক্ট, বলগুলো হচ্ছে কি ওই এগ্রিগেটের উপরে পড়ে, তখন হচ্ছে ইম্প্যাক্ট টেস্টটা হয়ে যায়। ড্রপ আপ স্টিল চার্জেস অন দ্য এগ্রিগেট, মানে এই একটা মেশিনের ভিতরে যখন আমি এটা দিয়ে স্টার্ট করবো, তখন এসে চারটা জিনিস হচ্ছে সিমুলেট হচ্ছে, এবং চারটার এগেইনস্টে এগ্রিগেটের পারফরমেন্সটা আমরা একসাথে আমরা জানতে পারবো। এখানে একটা লিমিট দেওয়া আছে যে কতটুকু আসলে হতে হবে, যে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু ইজ ইকুয়াল টু অর লেস দেন 45 ফর অল মিক্সচার্স ফর রোড বেস ম্যাটেরিয়াল ইন লাইট ট্রাফিক রোড। মানে এটা যে টপ সারফেসের নিচে যদি আমি দেই, মানে একদম টপ লেয়ারের নিচে হচ্ছে কি অনেক সময় এগ্রিগেট ইউজ করি, তখন হচ্ছে 45টা হচ্ছে সুইটেবল। ঠিক আছে, আবার যদি আমি রোড সারফেসে দেই, মানে একদম টপ লেয়ারে যদি দেই, তখন হচ্ছে ওই লিমিটটা হচ্ছে লেস দেন 30%। মানে ওটা হচ্ছে আমার, এইটা হলে আমরা বলতে পারি এগ্রিগেটটা ভালো। ঠিক আছে, এগ্রিগেট উইথ এ লস অ্যাঞ্জেলস ভ্যালু অফ লেস দেন 30 is considered strong enough. যেমন রিলেটেড টার্ম গুলো এখানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য অ্যাব্রেশন, হোয়াট ইজ টাফনেস। ওই টাফনেসটা হচ্ছে যে ইম্প্যাক্টের এগেইনস্টে যে প্রপার্টিটা, দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট ইম্প্যাক্ট, সেটা হচ্ছে টাফনেস। এখন আসি হচ্ছে আমরা কি কি অ্যাপারেটাস দরকার হবে টু কন্ডাক্ট দিস টেস্ট। ফার্স্ট sieve is important or required, then balance, চার্জ, যে স্টিল বলগুলো ইউজ করব আমরা, ওটাকেই বলা হচ্ছে চার্জ।
The charge shall consist of steel spheres averaging approximately 46.8 in diameter and each weighing between 390 and 445 gram. আর হচ্ছে এই ওয়েটটা দেওয়া আছে, যে স্টিল বলের ওয়েটটা কতটুকু হবে সেগুলো দেওয়া আছে। এখন কতগুলো স্পিয়ার আমি দিব যখন টেস্ট করব, ওইটার ভিতরে কতগুলো আমরা দিব, যে চার্জ ডিপেন্ডিং আপন দা গ্রেডিং অফ দা টেস্ট স্যাম্পল, এটা নির্ভর করবে হচ্ছে যে কোন গ্রেডের এগ্রিগেট আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এই গ্রেডিংটা হচ্ছে আমরা এই যে সিভিং এর মাধ্যমে, মানে সিভ অ্যানালাইসিস করে গ্রেডিংটা আমরা কনফার্ম করতে পারি, মানে কোন সাইজের ম্যাটেরিয়াল গুলো আছে। ঠিক আছে, ওইটার অনুযায়ী হচ্ছে গ্রেডিং করা হয়। এই গ্রেডিং অনুযায়ী তখন হচ্ছে আমরা ওই স্পেরিক্যাল স্টিল চার্জ গুলো আমরা প্লেস করব। Then the description of the Los Angeles machine, description দেওয়া আছে, the টেস্টিং মেশিনের ডায়াগ্রামটা দেওয়া আছে, যেমন একটা সার্কুলার একটা ড্রাম থাকে যেটা দেখতে পাচ্ছ, ড্রামের ভিতরে হচ্ছে ওই যে ওপেন, এখানে এটা এখানে ওপেন করা যায়, এখানে হচ্ছে ওই ইগুলো দেওয়া হয় আর কি, স্টিল চার্জ গুলা দেওয়া হয় এবং সাথে সাথে এগ্রিগেট গুলো দিয়ে হচ্ছে রোটেট করা হয় আর কি। এটা দেন হচ্ছে দ্য টেস্ট কন্ডিশন। দ্য টেস্ট কন্ডিশন কি হবে, ওই টেস্ট শুরু করার আগে এটা হচ্ছে এই ওভেন ড্রাই করে নিতে হবে। দ্য ড্রাইং টেম্পারেচার অফ দ্য স্যাম্পল অফ এগ্রিগেট টু এসেনশিয়ালি কনস্ট্যান্ট মাস ইন অ্যান ওভেন প্রেফারেবলি টু, এই যে এত টেম্পারেচারে ওই করে নিতে হবে। দেন স্যাম্পলিং প্রসিডিউর, যে কিভাবে ম্যাটেরিয়াল গুলো নিতে হবে, ওইটা ম্যাটেরিয়াল নিয়ে নিয়ারেস্ট 1 গ্রামে নিতে হবে, জেনারেলি 5000 গ্রাম বা 5000 বা 500, এই সরি 5 কেজি নেওয়া হয় আর কি। আর এখানে হচ্ছে যেটা আর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই গ্রেডিংটা, গ্রেডিং অফ টেস্ট স্যাম্পল, যেটা আগে বলা আছে যে যে চার্জ কতগুলো দিব, দ্যাট ডিপেন্ডস অন দ্য গ্রেডিং এ বি সি ডি। এখন এ কখন বলতেছি, বি কখন বলতেছি, সি কখন বলতেছি, ডি কখন বলতেছি, সেটা আমরা হচ্ছে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে সিভ অ্যানালাইসিস করতে হবে। তখন আমরা দেখব যেমন এখানে ওই সিভের সাইজ গুলো দেওয়া আছে, সিভ সাইজ, স্কোয়ার ওপেনিংস, যে পাসিং রিটেইনড, যে 25 থেকে 25 দিয়ে পাস করবে, 19 এ রিটেইন করবে, 19 এ পাস, 25 2.5 এ রিটেইন। প্রথম হচ্ছে আমি টেস্ট করব, মানে সিভ অ্যানালাইসিস করতে হবে। যখন আমি দেখব যে ম্যাক্সিমাম হচ্ছে এই উপরের দিকের ম্যাটেরিয়াল, ঠিক আছে, মানে যার ম্যাক্সিমাম যে সাইজ অফ দ্য ম্যাটেরিয়াল হচ্ছে এই যে এদিকের এই সাইজের ম্যাটেরিয়াল গুলো আছে, মানে এগুলোতে বেশি রিটেইন করতেছে, নিচের দিকে রিটেইন খুব কম করতেছে। যেমন দেখো এদিকে 6.3 mm, 4.75, যেমন এগুলো হচ্ছে, এগুলো তো ফাইন এগ্রিগেট, মানে এগুলো হচ্ছে কোর্স 4.75, খুবই ছোট ছোট যদি থাকে কঙ্কর দানা, সেগুলো যদি বেশি থাকে তখন কি, বা এগুলো যদি না থাকে তখন হচ্ছে এগুলো দিয়ে করতে হবে আর কি। মানে এইটা যে গ্রেডিংটা নির্ভর করবে যে ওই অ্যাকচুয়ালি কি কি ম্যাটেরিয়াল আছে, মানে কোন কোন সাইজের ম্যাটেরিয়াল আছে সেটার উপরে। যদি এইগুলা বেশি থাকে তখন হচ্ছে এই এ গ্রেডিং, তখন হচ্ছে এই পরিমাণ প্রতিটা ফ্র্যাকশন থেকে এই পরিমাণ নিতে হবে, 1250 গ্রাম, 1250 গ্রাম, 1250 গ্রাম, 1250 গ্রাম এভাবে নিতে হবে। ঠিক আছে, আবার দেখা গেল যেমন এই উপরের দিকে নাই, এই যে এই দুই সাইজের ম্যাটেরিয়াল নাই, আমার কাছে যে টেস্ট স্যাম্পল আসছে সেটার ভিতরে এই দুই সাইজের ম্যাটেরিয়াল নাই, যে এই দুইটা নাই, 25 mm সাইজেরও নাই, 19 mm সাইজের, বাট এই এই দুইটা আছে, মানে এই দুইটাই হচ্ছে ম্যাক্সিমাম আছে। এগুলো হয়তো অল্প আছে কিছু, যেটা নট ভেরি সিগনিফিকেন্ট। তখন কি হবে, আমরা হচ্ছে তখন এই গ্রেডিং নিয়ে কাজ করবো। যেমন 19-এ পাস করবে, 12.5 mm এ রিটেন করবে এবং 2.5 কেজি নিব। আবার 12.5-এ পাস করবে, 9.5 রিটেন করবে, এরকম 2.5 কেজি নেব। টোটাল টোটাল সবগুলোই দেখো 5 কেজি হচ্ছে টোটাল স্যাম্পল, প্রতিটা গ্রেডিং এর জন্যই। বাট এই একটু চেঞ্জ আছে আর কি, মানে এরকম। সিমিলারলি
যদি সি গ্রেডিং কখন হবো, যেগুলো ছোট সাইজের বেশি থাকবে, তোমার এটাও থাকবে এটাও থাকবে, তখন হচ্ছে এইটা। আবার সব যদি একবারে ছোট ছোট হয় তখন হচ্ছে এই ডিগ্রেডিং, তখন শুধু এগুলোই 5 কেজি নিয়ে টেস্ট করতে হবে। তার মানে অ্যাকচুয়াল সিভ অ্যানালাইসিস এর এগেইনস্টে বা অ্যাকচুয়াল গ্রেডিং এর এগেইনস্টে হচ্ছে এইটা আমার চেক করে দেখতে হবে যে কোন সাইজের ম্যাটেরিয়াল আছে, তখন হচ্ছে ওই অনুযায়ী ম্যাটেরিয়াল গুলো নিয়ে গ্রেডিং করতে হবে। মানে এ গ্রেডিং হলে 12টা আমি দিব, 12টা বল, বি গ্রেডিং হলে 11টা, সি গ্রেডিং হলে 10টা, সরি সি গ্রেডিং 8টা, ডি গ্রেডিং এ 6টা, এইরকম। দেন হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। আমরা তো এটা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ওই ওভেন ড্রাই করে সেটাকে সিম অ্যানালাইসিস করলাম, দেন এবার ফ্র্যাকশনে ভাগ করে একটা স্যাম্পল প্রিপেয়ার করলাম যে প্রতিটা থেকে 1250 গ্রাম, যদি এ গ্রেডিং এর কথাই বলি 1250 গ্রাম নিয়ে আমি 5 কেজি একটা স্যাম্পল প্রিপেয়ার করলাম। দেন 5 কেজি স্যাম্পলটা কি করতে হবে, ওই লস অ্যাঞ্জেলস যে মেশিন আছে সেটার ভিতরে ওইটা আমি দিয়ে দিব, এবং সাথে সাথে স্টিল চার্জ গুলা যে 12টা বল এ গ্রেডিং এর জন্য সেগুলো দিয়ে দিব। দেন যেটা হচ্ছে স্টার্ট দ্য মেশিন অ্যান্ড রোটেট দ্য মেশিন অ্যাট স্পিড অফ 30 to 33 RPM ফর 500 রেভলিউশন, মানে 500 বার ঘুরবে, মানে 30 to 35 পার মিনিট রেভলিউশন পার মিনিট, তাহলে টোটাল হচ্ছে প্লাস 6 মিনিটের মতো এটা রোটেশন করবে আর কি। যেমন 30 যদি ধরি, প্রতি সেকেন্ড হচ্ছে 30টা করে, sorry, প্রতি মিনিটে, তাহলে না আরো বেশি লাগবে, আমি ভুল বলছি, 30 হলে মিনিট মানে 10 মিনিটের উপরে লাগবে আর কি। ঠিক আছে, মানে তো এই নাম্বারটা খেয়াল রাখতে হবে, প্রতি মিনিটে হচ্ছে প্রতি মিনিটে 30টা রেভলিউশন, এবং হচ্ছে এই টোটাল হচ্ছে 500 রেভলিউশন। 500 রেভলিউশন হলে কি হবে, রেভলিউশন যে রোটেশন করবে তখন কি কি ঘটনা ঘটবে, ওই এগ্রিগেট গুলো ঘুরতে থাকবে, বল গুলো উপরে উঠবে আবার নিচে ড্রপ করবে, মানে সবকিছু যেটা আগে বললাম সিমুলেশন হবে আর কি। ঠিক আছে, তাহলে যে প্রথমে আমরা যে এগ্রিগেট গুলো নিয়েছি সেগুলো আর ওই সাইজে থাকবে না, যেহেতু স্টিল বল গুলার উপর ওগুলোর উপর ইম্প্যাক্ট ফেলবে, অ্যাব্রেশন হবে, তার মানে এখানে ওই ম্যাটেরিয়াল গুলো ডিটেরিওরেট করবে আর কি। ঠিক আছে, মানে ছোট ছোট পার্টিকেলে ভাঙবে। এখন ওই ভাঙার উপরই আসলে পার্সেন্টেজ না ওই যে লস লস এঞ্জেলস যে ভ্যালুটা, এটার উপর নির্ভরশীল এটা আসলে। যদি বেশি রেজিস্ট্যান্স হয় মানে তাহলে বেশি ভাঙবে না, কম রেজিস্ট্যান্স যদি থাকে ক্রিকেটও তখন বেশি পরিমাণ ভেঙে যাবে আর কি। দেন হচ্ছে কি করতে হবে, রেভলিউশনের পরে একটা 1200 mm, সরি এই নাম্বার 12 বা 1.7 mm এর চাইতে বড় একটা সিপ নিব আমি। ঠিক আছে, ধরো 8 নাম্বার সিম নিব আমি, 8 নাম্বার সাইজ আরো বড়, 2.36 mm সাইজ। ওই সাইজ নিয়ে কি করতে হবে, প্রিলিমিনারি আমি আলাদা করে ফেলতে হবে। ধরো ওই এই 8 নম্বর সিভির উপর যা রিটেন করে ওইটার আমি আলাদা করে নিয়ে নিব, এবং ওইগুলো যেগুলো পাস করছে 8 নম্বর দিয়ে সেগুলো হচ্ছে আমি 12 নম্বর সিভির উপরে নিব। ঠিক আছে, 12 নম্বর সিভির উপরে নিয়ে আমি হচ্ছে সিভিং করার পরে যেগুলো পাস হয়ে যাবে সেগুলো হচ্ছে লস। ঠিক আছে, যে ওই 12 নম্বর সিপ বা 1.7 মিলিমিটার সিপের উপর দিয়ে আমি সিভিং করার পরে যে ম্যাটেরিয়াল গুলো ওটা পাস করবে সেগুলো হচ্ছে আমি লস হিসেবে, ওয়েট লস হিসেবে কাউন্ট করব। দেন হচ্ছে ওয়াশ দ্য ম্যাটেরিয়াল কোর্স, দেন দা, তারপর যেগুলো হচ্ছে 1.7 mm এর চাইতে বেশি ছিল, বেশি বলতে যেগুলো প্রথমে আমি সিপ করছি কত দিয়ে, 8 নম্বর সিপ দিয়ে, যেগুলো রিটেন করছে সেগুলো অবশ্যই কি এটার চাইতে বড়। তার মানে ওই 8 নম্বরের উপরে যেগুলো রিটেন করছে প্লাস এই যে 1.7 উপরে যেগুলো রিটেন করছে সবগুলো ওয়াশ করে আমি হচ্ছে আবার ওই ওভেনে দিয়ে একটা কনস্ট্যান্ট মাসে আমি নিয়ে যাব। দেন হচ্ছে ওয়েট নিব, তার টোটাল ওয়েট কত আসে। ঠিক আছে, ধরো এখানে আমি 5 কেজি বা 5,000 গ্রাম ফার্স্ট আমি স্যাম্পল নিয়েছিলাম, 5,000 গ্রাম। আপনার তো টেস্ট দেখা গেল ওই 1.75 দিয়ে কতটুকু পাস করলো, দেখা গেল আহ ধরো 1 কেজি পাস করে গেল। ঠিক আছে, মানে 1 কেজি পরিমাণ ম্যাটেরিয়াল বা আমি যদি ধরো 900
30 গ্রাম ম্যাটেরিয়াল পাস করে গেল, মানে এটা তো আসলে ক্যালকুলেট করি না, ক্যালকুলেট করি হচ্ছে আসলে মানে কতটুকু রিটেইন করছে, ওই যে 1.7 এ কতটুকু রিটেইন করছে, এটা হচ্ছে লস, মানে এটা পাস করছে, রিটেইন করছে দেখা গেল 4100, না 4070, আর বাকিটুকু তাহলে কি লস, এই 930, এটুকু হচ্ছে লস, মানে এটুকু হচ্ছে রিটেইন করবে। এই দুইটা ভ্যালু দিয়েই, মানে ধর এই আমি তো শুধু নির্ণয় করব কোনটা, এইটা আমি নিব প্রথমে, ফার্স্টে স্যাম্পল প্রিপারেশনের সময় এতটুকু আমি ওটার ভিতরে দিচ্ছি, প্লেস করতেছি, আফটার দ্য সিভিং এতটুকু হচ্ছে আমার ওয়েট। এই দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে আমি লস অ্যাঞ্জেলস অ্যাবরেশন ভ্যালুটা বের করবো, যেটা ক্যালকুলেশনে দেওয়া আছে এখানে দেখো, যে যেমন এখানে হচ্ছে ওই সিপ সাইজ পাসিং, সিপ সাইজ রিটেইনড, এটা নির্ভর করতেছে আমি যে কোন গ্রেডিং এর নিচ্ছি, যদি এইটা হয় এইটা নেই, এগুলো লিখতে হবে এখানে, যে এত দিয়ে 37.5 দিয়ে পাসিং, 25-এ রিটেনিং, 25-এ পাসিং, 19-এ রিটেনিং, 19-এ পাসিং, 12.5-তে রিটেনিং, 12.5-তে পাসিং, 9.5 রিটেনিং, এইগুলো লিখতে হবে। আবার যদি পরের গুলো ইউজ করে ওইটা লিখতে হবে আর কি, ঠিক আছে? তাহলে টোটাল এখানে হচ্ছে 5,000 গ্রাম, প্লাস মাইনাস 10, বাট আমরা জেনারেলি এটা নেওয়ার চেষ্টা করি 5,000 গ্রাম। আমি যদি লিখি তোমাদের ডেটাটা এখনই দিয়ে দিই, ওইভাবেই লিখবো আর কি। আচ্ছা আমি এ গ্রেডিং এর দিয়েই করি, বলে এম লিখতেছি আর কি। 25-এ পাস, 19-এ রিটেন, 12.5-তে 12.5-তে পাস, 9.5 রিটেনিং, ঠিক আছে তো, ঠিক আছে। তাহলে প্রতিটার কত কত কতটুকু করে নিতে হবে প্রতিটা ফ্র্যাকশনে, এইটা বুঝতে পারতেছো তো? এটা সিভিং করতে হবে আসলে। আমি উপরে দিব 37.5 এর সিপ দিব, নিচে দেবো 25 এর সিপ, এমন ম্যাটেরিয়াল নিব যেটা হচ্ছে এইটা দিয়ে পাস করবে, মানে এটার উপর রিটার্ন করলে হবে না, এটা দিয়ে পাস করার পরে যেগুলো এটার উপর রিটার্ন করবে ওই রকম হচ্ছে আমি 1250 গ্রাম নিব। এখানে হচ্ছে 1250 গ্রাম নিব। সিমিলারলি এই এটা দিয়ে 25 বা 1 ইঞ্চি দিয়ে পাস করবে, এটা রিটার্ন করবে, এরকম নিব হচ্ছে 1250, এখানে 1250, এখানেও 1250, টোটাল অফ 5,000 গ্রাম। তাহলে গ্রেডিং অফ দ্য ম্যাটেরিয়াল হচ্ছে গ্রেড এ। যদি বি গ্রেড হয় তখন হচ্ছে এই দুইটা হবে শুধু, এই দুইটা। সি গ্রেড হলে এই দুইটা, আর ডি গ্রেডে শুধু এই একটা, নিচের দিকে একটা, ঠিক আছে? আহ, তাহলে নাম্বার অফ স্টিল বল কত হবে, কয়টা ইউজ করতে হবে? 12টা। 12টা, যেহেতু হচ্ছে এখানে এ গ্রেডিং এর ম্যাটেরিয়াল 12টা, বি হলে 11টা ইউজ করতে হতো আর কি। এখন ওয়েট রিটেইনড অন নাম্বার 12 সি, নাম্বার 12 বা 1.7 এর যে সিপটা ছিল সেইটার কথা কেন বলা হচ্ছে। এখন ওয়েট রিটেন আমি লিখে দিচ্ছি, 4112 গ্রাম হচ্ছে রিটেন করছে আফটার দ্য সিভিং প্রসিডিউর। তাহলে টোটাল ওয়ারিং কত হচ্ছে, মানে কতটুকু ক্ষয় হয়েছে, এইটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, তার মানে এটা হচ্ছে W1 মাইনাস W2, কত কত আসে? 888। দ্য লস ইজ, সরি, 888 গ্রাম। তাহলে স্যাম্পল ক্যালকুলেশন আমরা যদি লিখি, এই 5,000 কত কত আসে ভ্যালু,
এইটাই হচ্ছে কিন্তু লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু। 17.76। আচ্ছা, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু। ঠিক আছে, এটাকে অনেক সময় সংক্ষেপে এরকম লেখা হয়। আর এটা হ্যাঁ স্যার এটাই তো আমাদের ডেটা, তাই না? হ্যাঁ, এই ডাটা শিটের ডেটা হচ্ছে এটাই। জি স্যার। আমাদের বিবরণে কি সেম ডেটা? হ্যাঁ, এক ডাটা দিয়ে লেখো। আর যেটা বললাম রিপোর্ট, যে নিয়ারেস্ট 1% এটা দিতে হবে, লস অফ অ্যাব্রেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য স্যাম্পল এক্সপ্রেস টু দ্য নিয়ারেস্ট 1% বাই মাস। মানে যে 17.76 যেটা আসছে এটাকে নিয়ারেস্ট ওয়ানে নিলে কত হবে? 17.8। নিয়ারেস্ট ওয়ানে হচ্ছে 18 আসবে। আমি তো বলছি নিয়ারেস্ট ওয়ান, যদি নিয়ারেস্ট পয়েন্ট ওয়ান বলতাম তখন 17.18। ঠিক আছে, মানে পয়েন্টের পরে তুমি রাউন্ডিং করবা। এখানে হচ্ছে এগুলা ওই ফুল নাম্বার নিতে হবে। এটা হচ্ছে 18%, মানে ওইভাবে ফ্র্যাকশনে বলে না, 18% বলা হয়। ঠিক আছে, তাহলে এটাই তুমি ক্যালকুলেশনে তুমি এটা লিখতে পারো 17.76%, বা দ্য রেজাল্ট, যেটা আমরা ধরো একদম ফাইনালি আমরা দিব, কাউকে দিব যে এটার যদি বলে এটার অ্যাবরেশন ভ্যালু কত, তখন আমরা 17.76 না বলে আমরা বলবো 18%। রেজাল্ট হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাবরেশন ভ্যালু হচ্ছে 18%। এখন এখানে কিছু কমেন্ট দিতে পারো, কি কমেন্ট হবে বলো? তোমরা তো ধরো টেস্ট করলা, 18% তুমি অ্যাবরেশন পাইলা, মানে 18% দিয়ে তুমি আসলে কি বুঝলা? এগ্রিগেট কি ভালো নাকি খারাপ? স্যার ভালো। ভালো কিভাবে বললা, মানে কিসের স্যার, এগেইনস্ট করলা? আমি 5,000-এর সাপেক্ষে স্যার আমার লস হয়েছে মাত্র, মানে লস তো কম। না, তুমি তো এটা ইংলিশ বলতেছো, মানে কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা? 30%-এর নিচে নামলে স্যার হ্যাঁ, তোমার ভালো। ওইভাবে বলতে হবে, এখানে লস কম হয়েছে বেশি সেটা না, তোমার স্ট্যান্ডার্ড এগেইনস্টে বলতে হবে। তুমি বলবা যে এটার ভ্যালু যেহেতু হচ্ছে উইদিন দ্য পারমিসিবল লিমিট, যে বিলো 30%, সো উই ক্যান ইউজ দ্য এগ্রিগেট ফর এনি টাইপ অফ রোড কনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা যে কোনো ধরনের রোডে এটা ইউজ করতে পারতেছি। আর একটা ভ্যালু ছিল 45, যেগুলো হচ্ছে আমি ধরো নিচের দিকে, মানে টপ লেভেলের নিচে হচ্ছে এগ্রিগেট ইউজ করা হয়, সেখানে হচ্ছে ওই 45, যেখানে মেইনলি ব্রিক ইউজ করা হয়। ব্রিক ম্যাটেরিয়ালের কিন্তু অনেক বেশি আসে, ব্রিকের খোয়ার অনেক বেশি আসে, 40, 45, 50 চলে আসে। ওইগুলো হচ্ছে আমরা ওই নিচের দিকে ওই লেয়ার গুলোতে আমরা ইউজ করি। বা টপ লেয়ার হচ্ছে এই যেগুলো 30 নিচে থাকবে সেগুলো ইউজ করব। তাহলে কমেন্ট ওই জিনিসটা লিখবা যে দ্য ভ্যালু, দ্য লস অ্যাঞ্জেলস অ্যাবরেশন ভ্যালু ইজ উইদিন দ্য পারমিসিবল লিমিট, এবং সো দিস ইজ সুইটেবল ফর অল টাইপ অফ রোড কনস্ট্রাকশন or অল টাইপ অফ কনস্ট্রাকশন। তো ঠিক, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এটা ভেরি সিম্পল টেস্ট মেইনলি, জাস্ট হচ্ছে এই স্যাম্পল নিয়ে এই 500 বার রেভলিউশন করবা, 10-12 মিনিট লাগে। দেন ওই সিভিং করার পরে কতটুকু রিটেন করছে ওইটা ওয়াশ করে, অনেক সময় ওয়াশ নাও করাও হয় না, যদি ধর ক্লিন যদি থাকে, দেখা গেল ক্লিন আছে, ওইটার বাইরে কোনো অন্য ম্যাটেরিয়াল নাই, তখন অনেক সময় ওয়াশ না করে ওয়েটটা নিয়ে নেওয়া হয় আর কি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা টেস্ট এক্সপেরিমেন্ট গেল। আচ্ছা, এরপর আসবো হচ্ছে আমরা স্পেসিফিক গ্রাভিটি অ্যান্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন এগ্রিগেট। ঠিক আছে, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট দুইটাই আমরা দেখব। এখানে হচ্ছে ওই কি বলে এটাকে, প্রিন্সিপালটা আসলে সেম, যে এটার ডেফিনেশন কি বা মানে যে ইকুয়েশন গুলো সেম, বাট প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। যেমন কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট তো একটু আলাদা, মানে একটা বড় একটা ছোট। এখানে হচ্ছে এই জন্য ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে এই যে এই বিশেষ এটা ইউজ করা হয় যে পিকনোমিটার।
Pycnometer is used to determine the specific gravity or relative density of the fine materials or fine particles. এবং এখানে আছে যখন আমি কি কি লাগবে সেটা একবারই বলে দিচ্ছি এখানে। তোর এখানে স্যাম্পল আছে, ঠিক আছে। কোন শেপ মেটাল মোল্ড, যে এই মেটাল মোল্ড দিয়ে আমরা তো বিভিন্ন কন্ডিশন আসলে টেস্ট করা হয়, যেমন ওভেন ড্রাই। তোমরা তো স্পেসিফিক গ্রাভিটি কি সেটা তো জানোই, যে কোনো একটা ম্যাটেরিয়ালের ওয়েট টু দা সিমিলার ভলিউমের ওয়াটারের ওয়েট, ডিস্টিল ওয়াটারের ওয়েট, ওইটা রেশিওটা হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি। মানে এর জন্য অনেক সময় এই জন্য হচ্ছে ওই এয়ারের টেম্পারেচার, এয়ারে ওয়েট নিতে হয়, ওয়াটারের ভিতরে ওয়েট নিতে হয়, ঠিক আছে। মানে এটা হচ্ছে মানে এটা প্রিন্সিপাল, যে ওয়াটার ওয়েট নিতে হবে, এয়ারে ওয়েট কত, ওয়াটারের ভিতরে ওয়েট কত, এটা নিতে হবে। এখন এয়ারের ভিতরে অনেক কন্ডিশনই আসলে ওয়েট নেওয়া যায়, যে ইসের ভিতরে যেমন ওভেন ড্রাই করলাম, ওভেন ড্রাই করা হয়, বা এসএসডি কন্ডিশন ওয়েট নিতে পারি, এসএসডি কন্ডিশনে নিতে হয়। এবং আচ্ছা, ওভেন ড্রাই, এসএসডি কন্ডিশন, এগুলো নিতে হবে। এখন এই দুইটা জিনিস হচ্ছে, যে এখানে দুইটা জিনিস আছে, দুইটা পার্ট, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, একটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি বের করি তখন আসলে যে ভ্যালু দিয়ে হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাও আমরা বের করে ফেলতে পারি। যেমন ওভেন ড্রাই ওয়েট বের করতে হয়, এসএসডি ওয়েট বের করতে হয়, এই দুইটা ভ্যালু দিয়ে অ্যাবজর্পশন খুব ইজিলি বের করা যায়, যে কতটুকু ওয়াটার সে অ্যাবজর্ব করছে। এবং এই ভ্যালুগুলো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমিনেশনে ইউজ করা হয়। এবং এই কোন মোল্ড যেটা দেখতে পাচ্ছি, কোন শেপড মোল্ড, মেটাল মোল্ড, এটা হচ্ছে ওই স্যান্ডের এসএসডি কন্ডিশন আসছে কিনা। এসএসডি মানে কি, স্যাচুরেটেড সারফেস ড্রাই, মানে সারফেসটা ড্রাই থাকবে, বাট ওই স্যান্ডের ভিতরে বলি বা এগ্রিগেটের ভিতরে বলি, ওই পোরের ভিতরে ওয়াটারটা থাকবে। এখন আমরা বড় পার্টিকেলের ক্ষেত্রে, বড় একটা ধর এগ্রিগেট করছে, তখন ওটা আমি সহজেই দেখলে বুঝতে পারি এটা এসএসডি কন্ডিশনে আছে বা আছে কিনা। মানে আমি বা একটু ড্রাই করলে বা একটু যদি একটু হালকা শুকিয়ে যায়, তাহলে আমরা ইজিলি এটা করতে পারি। বাট ফাইন পার্টিকেলে এসএসডি কন্ডিশন বের করার জন্য, এটা এসএসডি কন্ডিশন আছে কিনা এটা বের করার জন্য এইটা ইউজ করা হয়, এসএসডি কন্ডিশনটা এনশিওর করার জন্য। এবং ব্লো ড্রায়ার, এই ড্রায়ার দিয়ে হচ্ছে একটু তাড়াতাড়ি শুকানোর জন্য এটা ইউজ করা হয়। এটা মেটাল টেম্পার দরকার। অবজেক্টিভ তো জানো কি বের করতে হবে। এবং এখানে কিছু টেস্ট কন্ডিশন, যে কত ডিগ্রি টেম্পারেচার হতে হবে, এগুলো দেওয়া আছে। অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা হচ্ছে 23% বা 23 ডিগ্রি সেন্টিগ্রেডে বের করা হচ্ছে। এটা 23.3 হবে, এটা ভুল আছে। আচ্ছা, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, যেমন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ডিফাইন্ড as the ratio of weight of the aggregate oven dry or saturated surface dry। মানে এগ্রিগেটের যে ওয়েট, মানে এয়ারে যেটা ওয়েট নিচ্ছি আমি, এটা ওভেন ড্রাই হতে পারে, স্যাচুরেটেড সারফেস ড্রাই হতে পারে, যে কোনো একটা কন্ডিশন, টু দা ওয়েট ইন এয়ার অফ অ্যান ইকুয়াল ভলিউম অফ গ্যাস ফ্রি ডিস্টিল ওয়াটার এট দ্য স্টেটেড টেম্পারেচার। মানে ওই ইকুয়াল ভলিউমের, এই যে ওয়েটটা বের করছি, ওই ওয়েটের জন্য যে ভলিউমটা দরকার হয়েছে এখানে, ওই ভলিউমের ওয়াটারের ওয়েট তার হচ্ছে রেশিওটা। এটা কোন কোন কাজে আমরা ইউজ করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি বের করা। যেমন মিক্স ডিজাইনের ক্ষেত্রে কিন্তু যখন আমি এটা ডিজাইন করি, তখন আমরা কিন্তু ভলিউম বেসিসে বের করি। অনেক সময় বলি আমার এত কেজি লাগবে, এত কেজি সিমেন্ট লাগবে, এত কেজি আমার স্যান্ড দরকার হবে, বাট ইন দ্য অ্যাকচুয়াল ফিল্ড আমি তো অত ওয়েট নেওয়ার তো আমার কোনো সুযোগ নাই। ধর 115 কেজি আমার লাগবে, এখন আমি কি ওয়েট নিবো, মেশিনের উপর রেখে রেখে আবার ঢালবো, একটু কমাবো, ওই রকম না। কিন্তু ওখানে কিন্তু এটাকে ভলিউম বেসিসে কনভার্ট করে ফেলা হয়, যে কত ভলিউম লাগবে, কত বস্তা লাগবে, ওইভাবে কনভার্ট করা হয়। তো ওইভাবে কনভার্ট করার জন্য কি দরকার হবে,
ভলিউমের এগেইনস্ট ওয়েট কত এটা আমার জানতে হবে, যেটা জানার জন্য কি আমার স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেনসিটিটা আমার দরকার হবে, যেটা এখানে বলা আছে ফর ক্যালকুলেশন অফ ভলিউম অকুপাইড বাই এগ্রিগেট ইন ভেরিয়াস মিক্সচার্স কন্টেন এগ্রিগেট অন অ্যান অ্যাবসলিউট ভলিউম বেসিস, মানে ভলিউম বেসিসে হচ্ছে এটা কনভার্ট করে ফেলতে হবে, কনভার্ট করার ক্ষেত্রে এটা দরকার হবে। দ্য কম্পিটিশন অফ ভয়েডস ইন এগ্রিগেট, কোন এগ্রিগেটের ভিতরে কত ভয়েড আছে সেটা বের করার জন্য, যেমন আগে আমি গত ক্লাস যেটা বললাম যে কংক্রিটের ভিতরে এয়ার কন্টেন্ট কত, এয়ার কন্টেন্ট মিন্স ভয়েড কত, সেটা বের করার জন্য কি আমার এই প্রসিডিউরটা জানতে হবে, মানে স্পেসিফিক গ্র্যাভিটি এটা আমার জানতে হবে। দেন ডিটারমাইন অফ ময়েশ্চার ইন এগ্রিগেট, যে ময়েশ্চার কন্টেন্ট বা অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাও এটা হচ্ছে পার্ট অফ দিস টেস্ট। দিস স্ট্যান্ডার্ড হচ্ছে STMC 128। 128 হচ্ছে এই স্যান্ডের বা ফাইন এগ্রিগেটের অ্যাবজর্পশন ক্যাপাসিটি এবং হচ্ছে রিলেটিভ ডেনসিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি বের করার জন্য এটা ইউজ করা হয়, এবং C127 হচ্ছে কোর্স এগ্রিগেটের জন্য, যেটা আমরা একটু পরেই দেখবো, সেটা ইউজ করা হয়। এখানে কিছু ডেফিনেশন আছে, রিলেটিভ ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি কি, SSD তে কি হবে, এগুলো দেওয়া আছে ওভেন ড্রাইতে। যে SSD এগুলো একটু দেখবো যে এই কন্ডিশন SSD বলতে কি বোঝায়, এটা এখানে দেওয়া আছে। কন্ডিশন ইজ ইন হুইচ পারমিয়েবল পোর্স অফ এগ্রিগেট পার্টিকলস আর ফিল্ড উইথ ওয়াটার টু দ্য এক্সটেন্ট অ্যাচিভড বাই সাবমার্জিং ইন ওয়াটার ফর প্রেসক্রাইবড পিরিয়ড অফ টাইম বাট উইদাউট ফ্রি ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য পার্টিকলস। যেটা বললাম, ধরো এগ্রিগেটের ভিতরে যেগুলো পোর আছে, পোর বলতে পারমিয়েবল পোর, মানে যাটার ভিতরে ওয়াটারটা ঢুকতে পারবে, এরকম যদি পারমিয়েবল পোর থাকে ওইটার ভিতর, তাহলে কি আমি 24 ঘন্টা যদি আমি সাবমার্জ করে রাখি, ওটার ভিতর ওয়াটার চলে আসবে, পোরগুলো ফিল আপ হয়ে যাবে, এবং সারফেসটা হচ্ছে, সারফেসে কোনো ফ্রি ওয়াটার থাকবে না, সারফেসটা হচ্ছে ড্রাই থাকবে, বাইরের সাইড ওয়েট থাকবে মানে ভিজা থাকবে, বাট কোনো ফ্রি ওয়াটার থাকবে না, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই। আর ওভেন ড্রাই কি সেটা তো জানো, একদম ওভেনে দিয়ে একদম বাইরে ওয়াটার থাকবে না, ভিতরে কোথাও ওয়াটার থাকবে না। আর ফ্রি ময়েশ্চার হচ্ছে বা সারফেস ময়েশ্চার হচ্ছে এসএসডির কন্ডিশনার পরেও যদি ভিজাই রাখা হয় সেটাকে এসএসডি ফ্রি ময়েশ্চার। আচ্ছা এই ছবিটা একটু দেখো, তাহলে ওইগুলা বোঝা যাবে আর কি, মানে যে বারবার বলতেছি এসএসডি, এয়ার ড্রাই, ওভেন ড্রাই, এগুলা কি আসলে। যেমন এখানে একটা এগ্রিগেটের 4টা কন্ডিশনে, 4টা স্টেটে কি কি অবস্থা সেটা দেওয়া আছে, যেগুলো হচ্ছে একটু ডার্কার এরিয়া গুলো হচ্ছে ওয়াটারের পার্টিকেল, মানে ওয়াটার আছে, এটা ফিল আপ হয়। যেমন বোন ড্রাই আর ওভেন ড্রাই। ওভেন ড্রাই হলে হবে কি একদম বাইরে ওয়াটার থাকতেছে না, ভিতরের পোরের ভিতরেও কিন্তু ওয়াটার নেই, কোথাও মানে ওয়াটার থাকতেছে না, ওইটাকে বলা হচ্ছে ওভেন ড্রাই। এয়ার ড্রাই কোনটা? এয়ার ড্রাই হচ্ছে আমি যদি বাইরে রেখে দিই, একটু রোদে শুকাই, রোদে শুকালে কি হবে, এই বাইরের সারফেসটা ড্রাই হয়ে যাবে, দেখে মনে হবে ড্রাই, বাট ইট উইল হ্যাভ সাম ময়েশ্চার ইন ইটস পোর, পোরের ভিতরে কিন্তু ময়েশ্চারটা থেকে যাবে, এটা হচ্ছে এয়ার ড্রাই। দেন হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই, যেটা বারবার বলা হচ্ছে, যেমন ভিতরে ওয়াটার আছে বাট ওভার দ্য সারফেস দেয়ার ইজ নো ফ্রি ওয়াটার, যে ফ্রি ওয়াটারটা এখানে আছে দেখো, এই পার্টিকেলের বাইরে হচ্ছে কি একটা ছোট একটা লেয়ারের ওয়াটার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রি এয়ার, ফ্রি ময়েশ্চার কন্টেন্ট। যে এখন হচ্ছে প্রসিডিউরটা আমরা দেখবো, প্রসিডিউরটা এটা হচ্ছে ফাইন এগ্রিগেটর, যেটা বের করতে হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমরা 1 কেজি স্যাম্পল নিব, 1 কেজি অফ ফাইন এগ্রিগেট। 1 কেজি স্যাম্পল নিয়ে কি করব, ওটা হচ্ছে ওভেনে দিব আমি 110 +-5 মানে 105 থেকে 115 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে
ধরো একদিন 24 ঘন্টা 18 ঘন্টা রাখতে হবে। দেন হচ্ছে কি ওই বের করে ঠান্ডা করতে হবে, অ্যালাউ ইট টু কুল টু কমফোর্টেবল হ্যান্ডলিং টেম্পারেচার। অনেক গরম থাকবে তো এটা বের করে রেখে দিতে হবে যাতে আমি পরে হ্যান্ডেল করতে পারি। মানে প্রথম কাজটা হচ্ছে কি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে ওই এসএসডি মানে ওই কন্ডিশন গুলোতে নিতে হবে, আমরা যেটা আগে বললাম যে কোন কোন জিনিস দরকার হবে। এসএসডি তে ওয়েট নিতে হবে, ওভেন ড্রাইতে ওয়েট নিতে হবে। তার মানে কি আমি যখন ওভেন ড্রাই করে ফেললাম, ওভেন ড্রাই করার পর যদি একটা ওয়েট নিই আমি, ওটা পরেও নেয়, সরি ওটা পরে নিলেও হয়, বা আগে অনেক সময় আগে নিয়েও করে। প্রথম কাজ হচ্ছে এসএসডি কন্ডিশনে নিতে হবে। এখন এসএসডি কন্ডিশনে নেওয়ার জন্য এটাকে ওয়াটার দিয়ে সাবমার্জ করতে হবে, ওইটা বলা হচ্ছে এখানে কভার উইথ ওয়াটার। যে কভার উইথ ওয়াটার এইদার বাই ইমার্শন, ডুবাইএম করতে পারি, বাই অর বাই দ্য এডিশন অফ অ্যাট লিস্ট 6% অফ ময়েশ্চার টু দ্য ফাইন এগ্রিগেট। মানে এইটা দুইটার যে কোনো একটা উপায় করা হয়, হয় আমি ভিজাই রাখবো বা অ্যাট লিস্ট 6% অফ দ্য ময়েশ্চার টু দ্য ফাইন এগ্রিগেট, মানে এইটা মিনিমাম এত ওয়াটার দিয়ে মিক্স করার পরে হচ্ছে আমি 24 ঘন্টা রেখে দিব আর কি, 24 ± 4 আওয়ার। জেনারেলি এইটা এইটা অত করা হয় না, ওই 6% অত মাপে আর করা হয় না, ওই ওয়াটারে পুরোপুরি ইমার্সড করে রাখা হয়। ইমার্স করার পরে 24 ঘন্টা পরে ডিক্যান্ট এক্সেস ওয়াটার উইথ কেয়ার টু অ্যাভয়েড লস অফ ফাইন স্প্রেড দ্য স্যাম্পল। মানে এক্সট্রা ওয়াটারটা আস্তে আস্তে ফেলে দিতে হবে, ডিক্যান্টেশন করতে হবে। ডিক্যান্ট মানে হচ্ছে আস্তে আস্তে উপর থেকে ওই এটার ওয়াটারটা ছেঁকে ফেলে দিতে হবে আর কি। মানে ছেঁকে ফেলতে বলতে আস্তে উপরটা ফেলে দিলে কি হবে, নিচে পার্টিকেল গুলো তো সেটেল করে গেছে, উপরে ফ্রি ওয়াটার থাকতেছে, ওইটা এক্সেস ওয়াটারটাই করতে হবে। দেন ওইটা স্প্রেড করতে হবে। যে ম্যাটেরিয়াল গুলো কি এখন ওয়েট কন্ডিশন, টোটালি ওয়েট, মানে ওটা হচ্ছে কি এসএসডি কন্ডিশনও কিন্তু নাই, এসএসডি চাইতে বেশি ওয়াটার এখানে আছে, মানে পুরোপুরি ভিজা। তখন কি হবে? তাহলে এসএসডি কন্ডিশন নেওয়ার জন্য ওটাকে ড্রাই করতে হবে, হোমোজিনিয়াস ড্রাই করতে হবে। এটার জন্য এই যে মুভিং কারেন্ট এয়ার যেটা বলা হচ্ছে, হেয়ার ড্রায়ার ইউজ করা যায় আর কি। কন্টিনিউ দিস অপারেশন আনটিল দ্য টেস্ট স্পেসিমেন অ্যাপ্রোচেস এ ফ্রি ফ্লো কন্ডিশন। মানে স্পেসিমেন গুলো ফ্রিলি আমি নাড়তে পারবো আর কি, মানে একটার সাথে একটা লেগে থাকবে না, ওই রকম কন্ডিশনে চলে যাবে আর কি। দেন হচ্ছে কোন টেস্ট করতে হবে, যে আমরা কোন দেখছিলাম ওই কোনটা কি এসএসডি কন্ডিশন আছে কিনা ওইটা এই করতে হবে। এটার সিস্টেম হচ্ছে আমি, এটা তো ছোট বেশি বড় না, ওইটার ভিতরে ম্যাটেরিয়াল গুলো আমার দিতে হবে, সব দিয়ে হচ্ছে 25টা ট্যাম্পিং করতে হবে, লাইট ট্যাম্পিং। তো lightly tamp the fine aggregate into the molds with 25 light drops of the tamper. 25টা ট্যাম্পিং করে হালকা আস্তে আস্তে করতে হবে above the top surface. Permit the tamper to fall freely, মানে আস্তে আস্তে করতে হবে। দেন ওইটা রিমুভ লুজ স্যান্ড ফ্রম দ্য বেস, বেস থেকে লুজ স্যান্ড গুলো আশেপাশে যেগুলো পড়ছে ওগুলো সরাই ফেলতে হবে। লিফট দ্য মোল্ড ভার্টিক্যালি। এটা হচ্ছে কোন টেস্টের মতোই, যে কি বলে কোন না, স্লাম টেস্টের মতোই আর কি। মানে ওই ওইরকম একটা কোণ থাকবে, ম্যাটেরিয়াল দিয়ে আমি ট্যাম্পিং করতেছি, এখানে একবার ট্যাম্পিং করা হয় মানে এক লেয়ারে, 25টা ট্যাম্পিং করার পরে ওটা উঠাইতে হবে। এখন যদি সারফেস ময়েশ্চার যদি থাকে, ইফ সারফেস ময়েশ্চার ইজ স্টিল প্রেজেন্ট, দ্য ফাইন এগ্রিগেট উইল রিটেইন দ্য মোল্ডেড শেপ। তাহলে মোল্ডেড শেপ মানে শেপের মতোই থাকবে, ওটা ভাঙবে না আর কি। ঠিক আছে, তার মানে আমরা বলতেছি ওখানে সারফেস ময়েশ্চার আছে। সারফেস ময়েশ্চার না থাকলেই হচ্ছে কিন্তু ভেঙে যাবে এটা, ওটার ওইভাবে কন্ডিশনে থাকতে পারবে না। কন্টিনিউ ড্রাইং উইথ কনস্ট্যান্ট স্টিরিং, আবার ড্রাইং করতে হবে, ওই টেস্টটা বারবার করতে হবে। যখন আমরা দেখবো যে ওই আর ওই মোল্ডেড শেপে থাকতেছে না, তখনই আমরা বলতে পারি এসএসডি কন্ডিশনে চলে গেছে। দেন হচ্ছে আমি ওই বাকি এসএসডি কন্ডিশনে আমার ওয়েটটা নিতে হবে আর কি। দেন হচ্ছে টেস্ট অফ অন স্যাম্পল, ওয়েটটা নিতেছি কিন্তু আমি আমি এসএসডি কন্ডিশনে নেওয়ার পরে ওই ওয়েট নিতে হবে। আচ্ছা এখন দেখি এই স্যাম্পলের উপর কি কি টেস্ট করতে হবে।
যে পিকনোমিটারটা ইউজ করব, যে পার্শিয়ালি ফিল দ্য পিকনোমিটার উইথ ওয়াটার, ওয়াটারটাকে পিকনোমিটার দিয়ে একটু ফিল আপ করে ইমিডিয়েটলি ইন্ট্রোডিউস ইনটু দ্য পিকনোমিটার 500 প্লাস মাইনাস 10 গ্রাম অফ স্যাচুরেটেড সারফেস ড্রাই ফাইন এগ্রিগেট। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে এই টেস্টটা যেটা করা হচ্ছে, এটা এটা কিন্তু শুধু স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট যদি করি তখনই কিন্তু দরকার হবে। যদি তোমাকে শুধু বলে অ্যাবজর্পশন ক্যাপাসিটি যদি তুমি টেস্ট করো, তখন কিন্তু এগুলো আর করতে হবে না। তুমি হচ্ছে কি ওভেন ড্রাই ওয়েট পেয়ে গেছো, স্যাচুরেটেড সারফেস ড্রাই ওয়েট পেয়ে গেছো, মানে একটা স্যাম্পলের, তখন ওইটা দিয়ে কিন্তু তুমি ওই ওয়েট নিয়ে ফেলতে পারো, মানে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করে ফেলতে পারবে। এই এই প্রসিডিউরটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করার জন্য। তাহলে যেটা বললাম, পিকনোমিটারে একটু ওয়াটার দিয়ে নিতে হবে, দেন হচ্ছে 500 গ্রাম স্যাম্পল দিতে হবে, দেন যে বাকিটুকু ফিল উইথ ওয়াটার টু দ্য অ্যাপ্রক্সিমেটলি 90% অফ ক্যাপাসিটি। পিকনোমিটার একটা দাগ দেওয়া থাকে, ওই যে ওই ক্যাপাসিটির 90% ই করতে হবে। দেন 90% ফিল আপ করার পরে ওই পিকনোমিটারটা ভালোভাবে রোল করতে হবে, নাড়াতে হবে, ছাকাতে হবে, যাতে ওটার ভিতরে কোনো এয়ার বাবল না থাকে, টু এলিমেন্ট না এয়ার বাবল। দেন হচ্ছে এয়ার বাবলটা যদি না থাকে কোনো, মানে বুদবুদ উঠবে দেখবা, বুদবুদ যখন থাকবে না, তখন হচ্ছে যে বাকি 10% ফিল আপ করে ওই যেটা দাগে দেওয়া আছে ওই দাগ পর্যন্ত ওয়াটারটা নিয়ে যেতে হবে। ব্রিং দ্য ওয়াটার ইন দ্য পিকনোমিটার টু ইটস ক্যালিব্রেটেড ক্যাপাসিটি, ডিটারমাইন দ্য টোটাল ওয়েট অফ দ্য পিকনোমিটার স্পেসিমেন অ্যান্ড ওয়াটার। যে সবগুলো নিয়ে একটা ওয়েট নিতে হবে, যে পিকনোমিটার ওয়েট প্লাস স্পেসিমেন, স্পেসিমেন মানে যে স্যান্ড বা ফাইন এগ্রিগেটেড ওয়েট প্লাস ওয়াটারের ওয়েট, এগুলো মানে আলাদা আলাদা না, তিনটে হচ্ছে একসাথে কত ওয়েট আসে সেটা নিতে হবে, যেটা এখানে বলা আছে সি। পরে আমরা দেখবো এই ওয়েটটা হচ্ছে সি, সি দিয়ে ডেজিগনেট করা হচ্ছে। দেন ওই এটা আমার তারপর ই করতে হবে, রিমুভ করতে হবে ফাইন এগ্রিগেট গুলা পিকনোমিটার থেকে। দেন হচ্ছে ওই ই করতে হবে, ওভেন ড্রাই করতে হবে, দেন ওয়েট নিতে হবে আর কি। রিমুভ দ্য ফাইন এগ্রিগেট ফ্রম দ্য পিকনোমিটার, dry to constant weight at temperature of এত, cool in air temperature and weight. তাহলে এই 500 গ্রাম আমি নিলাম, তো এটা বের করার পরে ওই আহ এইভাবে করতে হবে। এইটা ওয়েটটা হচ্ছে কি ওয়েট, এটা ওয়েন ড্রাই ওয়েট। এ ডিটারমাইন দ্য ওয়েট অফ পিকনোমিটার ফিল্ড উইথ ক্যালিব্রেটেড ক্যাপাসিটি অফ ওয়াটার। এই ক্ষেত্রে কি কি হবে, পিকনোমিটার প্লাস ওয়াটার। ঠিক আছে, এখানে আর ওই স্পেসিমেন নাই, মানে স্যাম্পল নাই। এই ওয়েটটা হচ্ছে কত, যে বি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডেজিগনেটেড, তারপর বের করার জন্য এগুলো দরকার হবে। এ বি সি ডি, ডি হচ্ছে ডি নাই এস, স্যাচুরেটেড সারফেস ড্রাই যেটা প্রথমে নিছি 500 গ্রাম, এটা হচ্ছে এস। যে প্রথমে যে এসএসডি কন্ডিশনে যে ওয়েট নিলাম 500 গ্রাম স্যাম্পল নিয়ে, ওই তো আমি করলাম এটা। দেন হচ্ছে ইকুয়েশন গুলো দেওয়া আছে। এখন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি দুই কন্ডিশনে বের করা যায়, যেটা বললাম ওভেন ড্রাই বেসিসেও করা যায়, এসএসডি বেসিসেও করা যায়। Bulk specific gravity, if it is done it's according to the bulk oven dry basis, OD basis, then this is the equation. উপরে থাকবে ওভেন ড্রাই ওয়েট, যে উপরে হচ্ছে ওভেন ড্রাই ওয়েট এ, নিচে হচ্ছে কি থাকবে ওই বি, বি হচ্ছে কি ওয়াটার আর পিকনোমিটারের ওয়েট। ঠিক আছে, আমি এখানে যদি লিখি যে বি হচ্ছে ওয়াটার ওয়েট প্লাস পিকনোমিটার বি, তারপর এস কি, এই যে স্যাচুরেটেড সারফেস ড্রাই যেটা নিলাম সেই স্যাম্পলের ওয়েটটা।
এসএসডি কন্ডিশন মাইনাস সি, সি কি এখানে পিকনোমিটার ফিল্ড উইথ স্পেসিমেন ওয়াটার আর হচ্ছে স্যাম্পল, ঠিক আছে, যে পিকনোমিটার স্যাম্পল ইন ওয়াটার, ওয়াটারের ভিতরে তো সাবমার্জ করা, মানে নিচে যদি এগুলো বসি তাহলে কি কি বাদ যাচ্ছে দেখো। এই যে ওয়াটারের ওয়েট, এটা কিন্তু দুই ক্ষেত্রে বাদ চলে যাবে, যে এই ওয়াটার বাদ, পিকনোমিটার পিকনোমিটার বাদ, তাহলে থাকতেছে কি স্যাম্পলের এসএসডি মাইনাস স্যাম্পলের ওয়েট, ওয়াটারের ভিতরে ওয়েট, এয়ারের ভিতরে ওয়েট, বুঝতে পারছো? তাহলে এসএসডি কন্ডিশনে ওয়েট আর হচ্ছে ওই এয়ারের ভিতরে, এই সরি এয়ার না, ওয়াটারের ভিতরে ওয়েট, ওই ডিফারেন্সটা হচ্ছে কি, ওই ওই যে পরিমাণ কম সেটা হচ্ছে ওই ওয়াটারের ওয়েট হচ্ছে এইটা, মানে এসএসডি স্যাম্পলের এসএসডি থেকে এইটা বাদ দিলে হচ্ছে আমি ওয়াটারের ওয়েটটা আসলে পাই, ওই একই সেম ভলিউমের ওয়াটারের ওয়েট, তাহলে এখান থেকে হচ্ছে ওভেন ড্রাই বেসিসে এই স্পেসিফিক গ্র্যাভিটি আমি বের করে ফেলতে পারতেছি। এখন যদি এসএসডি বেসিসে করি তখন উপরে শুধু একটা চেঞ্জ হবে, এই এর জায়গায় হবে এসএসডি কন্ডিশনে যে ওয়েটটা আমি নিছি এস, এটা এখানে আছে এস, তাহলে উপরে শুধু এসএসডি ওয়েটটা নিতে হবে যদি এসএসডি বেসিসে করি, আর নিচেরটা সেম, ঠিক আছে, মানে এসএসডি কন্ডিশনে। আর আরটা আছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, এখানে দেখো ইকুয়েশনটা একটু চেঞ্জ, এস এর জায়গায় হচ্ছে এখানে এ দেওয়া আছে, এ হচ্ছে কি ওভেন ড্রাই, মানে এখানে ওয়াটারের ওয়েটটা আমি নিছি এইভাবে যে ওই আমি ধরছি যে ওটা একদম ওইটার ভিতরে কোনো নাই, কি বলে এসএসডি কন্ডিশন মানে কি কোনো পোর গুলো তো ফিল আপ করা, পোর গুলো ফিল আপ করলে তো ওইটার ভিতরে এক্সট্রা কোনো ওয়াটার ঢুকতে পারতেছে না আর, ঠিক আছে, ওটা হচ্ছে মানে আমি ধরতেছি এটা ইমপেনিট্রেবল, পেনিট্রেবল না, বাট অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বা টু স্পেসিফিক গ্র্যাভিটিটা ধরা হয় যে ওখানে ওই পোরের ভিতরে ওয়াটারটা ঢুকবে আর কি, মানে ওপেন ড্রাই কন্ডিশন এটা করা হয় আর কি। আর অ্যাবজর্পশনের ইকুয়েশন তো সোজা, এস মাইনাস এ ডিভাইডেড বাই এস হচ্ছে কন্ডিশন ওয়েট, এটা হচ্ছে ওভেন ড্রাই ওয়েট, নিচে হচ্ছে ওভেন ড্রাই ওয়েট, এইটা দিয়ে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করে দিতে পারবে। যে রিপোর্টিং হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2 ডিজিট, পয়েন্টের পরে 2 ডিজিট থাকবে, মানে নিয়ারেস্ট 0.01, আর অ্যাবজর্পশন হচ্ছে 0.1% নিতে হয় আর কি। বুঝছো তোমরা এটা? মানে এখানে দেখো এখানে হচ্ছে ওই স্যাম্পলের ওয়েট, নিচে হচ্ছে ওয়াটারের ওয়েট, এটা হচ্ছে মানে মেইন কথা, স্যাম্পলের ওয়েট এটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশনে, এটা এসএসডি কন্ডিশনে, আর এটা হচ্ছে এই যে অ্যাপারেন্ট মানে ট্রু ট্রু কন্ডিশনে কি থাকে আর কি, মানে পোর গুলোকে আমরা যদি ক্যালকুলেট করি পোরের ওয়েটটা, পোরের ভিতরে ওয়াটার ঢুকবে এটা যদি আমরা করি তখন হচ্ছে এটা। এখন হচ্ছে ডাটা শিট, এখানে 5টা ঘর দেওয়া আছে, 1 2 5, ওয়েট অফ ওভেন ড্রাই স্যান্ড, ওভেন ড্রাই মানে কি এ, ঠিক আছে, এ ওভেন ড্রাই স্যান্ড, আমরা লিখতেছি 400। আচ্ছা প্রথমে লিখে ওয়েট অফ এসএসডি স্যান্ড, এসএসডি কত নিচ্ছি, এসএসডি আমি কি কতটুকু নিচ্ছি এসএসডি কন্ডিশনে, 500 গ্রাম। হ্যাঁ প্রথমে যেটা নিলাম 500 গ্রাম, তাহলে প্রতিটা 500 লিখে ফেললি, কারণ প্রথমটা ধরো আমরা একই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব। এখন হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশনে কিছু ওয়েট আমরা লিখি, এগুলো কিন্তু সবাই লিখে ফেলো সাথে সাথে, কারণ এটাই তোমাদের এইভাবে ক্যালকুলেট, এই ডেটা দিয়ে ক্যালকুলেট করতে হবে।
তাহলে এগুলো হচ্ছে ওই ওভেন ড্রাই ওয়েট। দেন হচ্ছে ওয়েট অফ পিকনোমিটার প্লাস ওয়াটার, মানে শুধু পিকনোমিটার আর প্লাস হচ্ছে শুধু ওয়াটার, ওখানে স্যাম্পল থাকবে না, সেই ওয়েট গুলা। এগুলো হচ্ছে ওয়েট অফ পিকনোমিটার প্লাস ওয়াটার, ওয়েট অফ পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস স্যান্ড, মানে সবকিছু সহ কত ওয়েট সেটা। আমাদের হচ্ছে চারটা জিনিস আমরা জানলেই হবে: ওভেন ড্রাই ওয়েট, এসএসডি ওয়েট, ওয়েট প্লাস পিকনোমিটার প্লাস ওয়াটার, ওয়াটার ওয়েট অফ পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস স্যান্ড, এগুলা। এখন এগুলো একটু ক্যালকুলেট করো। যে ইকুয়েশনটা আমি, এটা হচ্ছে ওভেন ড্রাই বেসিস, আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, এখানে ওভেন ড্রাই বেসিস আছে, এসএসডি বেসিস আছে, আবার কি আছে, অ্যাপারেন্ট বেসিস। এই তিনটা বেসিসই বের করতে হবে। ইকুয়েশন গুলা আমি একটু লিখে দিই। ওভেন ড্রাই বেসিস হচ্ছে এটা, উপর থেকে ওভেন ড্রাই ওয়েট, এসএসডি বেসিস হচ্ছে উপরে থাকবে এস, আর হচ্ছে অ্যাপারেন্ট। ঠিক আছে। তাহলে ইকুয়েশন অনুযায়ী এইগুলো বের করো প্রতিটা, দেন হচ্ছে অ্যাভারেজ বের করবা। ঠিক আছে। প্রথমটা কত আসে এখানে? আচ্ছা 5 মিনিট পরও, তোমরা 5 মিনিট পর আমি জিজ্ঞেস করতেছি। মানে সবগুলোই করবা, এই বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির পাঁচটা বের করে অ্যাভারেজ 2 ঘর রাখবা আর কি। ঠিক আছে। পয়েন্ট, পয়েন্ট আবার 2 ঘর। এইখানে অ্যাপারেন্ট বের করে রাখবা এখানে। তারপর হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 0.1% আর কি, নিয়ারেস্ট 0.1।
কত আসে প্রথমটা? 2.19 স্যার। এখানে এটা না এভারেজ কোনটা? এভারেজ স্যার। হুম, এভারেজ স্যার। এভারেজ কত আসে? 2.19। বাকিদের কত আসে? স্যার 2.19 আসছে। 2.19 স্যার। বাকিগুলো বের করছো? বাকিগুলো করো। স্যার এসএসটি টা আসে স্যার 2.25 এভারেজ। হ্যাঁ, তাহলে বাকিগুলো এভাবে বের করবো আর কি। অ্যাকর্ডিং টু দি ইউজিং দিস ইকুয়েশন, এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশন করবা, যে কোনো একটা স্যাম্পলের জন্য টোটাল ক্যালকুলেশনটা করবা, বা কত আসে ওয়েন ড্রাই কন্ডিশনে কত, এসএসডি কন্ডিশনে কত, কারেন্ট স্পেসিফিকেবিলিটি কত, অ্যাবজর্পশন কত, এগুলো বের করবা। এভারেজ অ্যাবজর্পশন কত আসে? অ্যাবজর্পশন ইকুয়েশন হচ্ছে এসএসডি মাইনাস ওভেন ড্রাই ডিভাইডেড বাই ওভেন ড্রাই। তাহলে এই বাকিগুলো করবা, অ্যাবজর্পশন কত আছে সবগুলো ক্যালকুলেট করবা। তখন হচ্ছে এখানে এই রেজাল্টটা লিখবা। ওভেন ড্রাই কত বললো? 2.19। ইউনিট কি এগুলো? স্যার ইউনিটলেস নাকি? বলো, না কি আমরা জিজ্ঞেস করো কেন? ইউনিট আছে না নাই? ইউনিট তো নাই। না তুমি শিওর না? স্যার ইউনিট নাই স্যার, সেম জিনিস দিয়ে ডিভাইড করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেশিও, ঠিক আছে, যে ওয়াটারের এগেইনস্টে এটা, তার মানে হচ্ছে স্যান্ডটা হচ্ছে ওয়াটারের চাইতে 2.19 টাইমস হেভি ওভেন ড্রাই কন্ডিশনে। আচ্ছা, এখানে কত বলছো? 2 পয়েন্ট কত? 2.25। আর এখানে অ্যাপারেন্ট 2.32। আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত? কত হয় তো? এটা তো সোজা। এটা 2.74 কত? 2.74 2.74? স্যার 0.03 এরকম আছে স্যার। স্যার 2.74। এক একজন এক একটা আসতেছে কেন? এটা তো সোজা।
2.74 স্যার। যে 500 মাইনাস কত 485 কত 100 দ্বিগুণ করতে হবে আর কি। আচ্ছা 2.74, তাহলে এটা কিভাবে লিখতে হবে, কত পার্সেন্ট? নিয়ারেস্ট পয়েন্ট 1 এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2.7%। দিস ইজ দ্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি। তাহলে এগুলো হচ্ছে অ্যান্সার, লিখবো। দেন হচ্ছে কোর্স এগ্রিগেটর জন্য, ঠিক আছে, একই জিনিস, স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ কোর্স এগ্রিগেট। এখানে ওইটা হচ্ছে আরেকটু ইজি, কারণ এখানে হচ্ছে পিকনোমিটারের ঝামেলা ছিল, একটা পিকনোমিটার নিতে হবে, ঝামেলা না, এটাও ইজি। মানে এখানে হচ্ছে একই কন্ডিশনে, মানে একই জিনিস, এয়ারে ওয়েট কত, ওয়াটারের ভিতরে ওয়েট কত, এটা বের করতে হবে আর কি, ঠিক আছে। এই ওয়াটারের ভিতরে ওয়েট নেওয়ার মতো একটা সিস্টেম জেনারেট করতে হবে, আর বাকি সবকিছু কিন্তু সেম একদম, যে ডেফিনেশন বলো, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন, সবকিছু সেম। আচ্ছা, স্যাম্পলিং, কতটুকু স্যাম্পল নিতে হবে, এটা হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম সাইজের উপরে নির্ভর করে আর কি, ঠিক আছে। যেখানে হচ্ছে ওই নমিনাল ম্যাক্সিমাম সাইজ কোনটা জানো, বুঝো এটা? নমিনাল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে, ধরো তুমি ওই যখন সি অ্যানালাইসিস করো বা গ্রেডেশন করো, যে গ্রেডেশনে হচ্ছে 10% চাইতে বেশি রিটেইন করে, ঠিক আছে, মানে পার্সেন্ট রিটেইন হচ্ছে 10% বেশি, তার আগের সাইজটাকে বলা হয় হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম সাইজ। এটা হচ্ছে কথা। ধরো তোমার 12.5 mm এ রিটেন করলো হচ্ছে, উপরে কত, উপরে হচ্ছে 19, সিভের কথা বলতেছি এখানে, তাহলে এখানে আছে 8% রিটেন করছে, মানে রিটেন পার্সেন্টেজ, আর এখানে দেখা গেল 22% রিটেন করছে, আগের গুলা ধরো 0, নিচে ধরেই, তাহলে এখানে নমিনাল ম্যাক্সিমাম সাইজ হবে, এখানে 10%-এর বেশি কোনটা, 10%-এর বেশি হচ্ছে এইটা, 22% আসছে সে, তার মানে এর আগের যেটা সাইজ 19 mm, এটাকে বলা হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম সাইজ। ম্যাক্সিমাম সাইজ, এটাকে এন মাসও বলা হয়। নমিনাল ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, এটা মেইনলি রোডে যখন আমরা ডিজাইন করি, রোড ডিজাইন, ওখানে এন মাস বলা, এন মাস হচ্ছে যে ম্যাক্সিমাম যেটা সাইজ। তাহলে এখানে যদি ধরো নমিনাল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 19 হয় সাপোজ এটার ক্ষেত্রে, তো মিনিমাম ওয়েট হচ্ছে 3 কেজি স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। যদি 12.5 হয় তখন 2 কেজি, মানে সাইজ যত বড় নমিনাল ম্যাক্সিমাম সাইজ তত ওয়েট বেশি নিতে হবে আর কি। তাহলে আবার বলি, নমিনাল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে যে সাইজে 10%-এর বেশি রিটেইন করবে, তার আগের সাইজটা হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম সাইজ। ধরো এখানে হচ্ছে 10% সাপোজ, 10% বা 10% বেশি, তাহলে নমিনাল ম্যাক্সিমাম সাইজ কত হবে এখানে বলতে পারবা? তার আগের গুলো 0, তখন হচ্ছে এর আগের সাইজটা হবে 25 mm। যাই হোক, এই স্যাম্পল কতটুকু নিবা সেটা দেওয়া আছে এখানে। তারপর একই সেম জিনিস ওভেন ড্রাই করতে হবে, এই ওভেন ড্রাই করতে হবে মানে ধরো আমি বলি এত না করে, ধরো তুমি একটা স্যাম্পল নিলা, ধরো যে কোনো কন্ডিশনে একটা স্যাম্পল নিয়ে তুমি সেটাকে ওভেন ড্রাই করলা,
ধরো তুমি 5 কেজি স্যাম্পল নিলা, নর্মাল কন্ডিশন, ওপেন ড্রাইও না, এসএসডি না, তুমি 5 কেজি স্যাম্পল নিয়ে কাজ করতে চাও, তখন কি তুমি 5.5 কেজি স্যাম্পল নিলা, তখন সেটাকে করতে হবে কি, ওপেন ড্রাই করলা, ওপেন ড্রাই করার পর কি হবে, আমি এখান থেকে 5 কেজি নিব, বা 5 কেজি বেশি নিলেও সমস্যা নেই, মানে যেটা আসে সেটাই নিব। দেন সেটাকে আমি ওই এসএসডি কন্ডিশনে নিয়ে যেতে হবে, 24 ঘন্টা ডুবাই রেখে ওইটা শুকাইতে হবে, শুকানোর পরে যত ওয়েট আসে এটাই হচ্ছে এসএসডি কন্ডিশনে ওয়েট। এই সিম্পল। দেন হচ্ছে ক্যালকুলেট করলেই হবে। আচ্ছা, আর হচ্ছে ওয়াটারে ওয়েট, তখন হচ্ছে ওয়াটারে ওয়েটটা নিতে হবে, ওয়াটারের ভিতরে ইমার্সড করে রাখতে হবে একটা কন্টেইনারের ভিতরে বা একটা ইসের বাকেটের ভিতরে, দেন ওয়াটারের ভিতরে প্লেস করে ওয়েটটা নিতে হবে। এই 3টা ওয়েট নিলেই এই জিনিসগুলো বের করা যাবে। যেমন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, ওভেন ড্রাই বেসিস, ওভেন ড্রাই বেসিসে কি জানি আমরা, উপরে হচ্ছে ওভেন ড্রাই এর ওয়েট এ, নিচে বি, বি হচ্ছে এসএসডি ওয়েট, আর নিচে হচ্ছে এসএসডি ওয়েট, আর এটা হচ্ছে স্যাম্পলের ভিতরে এসএসডি ইন এয়ার, আর মানে এয়ার এ যতটা আমি নিচ্ছি ওয়েট এসএসডি কন্ডিশনে, আর সি হচ্ছে ওয়েট অফ দ্য স্যাচুরেটেড স্পেসিমেন, মানে ওই ওয়াটারের ভিতরে কত ওয়েট, এইটা ওয়েট ইন ওয়াটার, ওয়াটারের ভিতরে। আর বাকিগুলো সেম, বাল্ক বাল্ক ইসে করলে বি, মানে এসএসডি কন্ডিশন করলে উপরে থাকবে এসএসডি ওয়েট, নিচে বি মাইনাস সি এটা। আর অ্যাপারেন্টে হচ্ছে সবকিছু ওপেন ড্রাই করতেছি আমরা এখানে, মানে এটা তো এসএসডি কন্ডিশনে, তো মানে একদম ইমপারমিয়েবল, এটাকে পারমিয়েবল ধরে এটা করা হচ্ছে আর কি। এর অ্যাবজর্পশনটা হচ্ছে সেম ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 3টা দেখো, উপরে বি মাইনাস সি, উপরে বি, বি মাইনাস সি, উপরে এ মাইনাস সি, আর অ্যাবজর্পশনটার ইকুয়েশনটাও সেম। আচ্ছা, এই 5টা স্যাম্পল, এখন হচ্ছে ওয়েট অফ, আগে লিখি হচ্ছে বাল্ক স্পেসিফিক, আচ্ছা সরি, এসএসডি কন্ডিশন ওয়েটটা আগে লিখি, ওভেন ড্রাইতে লিখলে সমস্যা নেই, ওভেন ড্রাইটাই লিখি আগে। ওভেন ড্রাইতে হচ্ছে বিভিন্ন টাইপের স্যাম্পলের জন্য। হচ্ছে এসএসডি ওয়েট আর ওয়েট ইন ওয়াটার। করো, এগুলো বের করো। যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে, এটার ইকুয়েশন কি হবে, উপরে হচ্ছে ওভেন ড্রাই বেসিসে করলে উপরে হচ্ছে ওই ওভেন ড্রাই ওয়েট এ ডিভাইডেড বাই এসএসডি ওয়েট বি মাইনাস ওয়েট ইন ওয়াটার সি। আবার এসএসডি বেসিসে কি করলে উপরে থাকবে হচ্ছে ওভেন এই এসএসডি ওয়েট বি মাইনাস সি। অ্যাপারেন্টে করলে এসএসডি এর কোনো কাজ নাই,
সব হচ্ছে ট্রু ওয়েট, মানে ওভেন ড্রাই ওয়েট নিয়ে কাজ করতে হবে এমএনএসসি। আর এখানে হচ্ছে এসএসডি ওয়েট বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু 100। তাহলে করো। আমি একটু রোল কল করতেছি, আগে গ্রুপ A2, ঠিক আছে? রোল কল করতেছি, খেয়াল করো। 34, Present, sir. 35, 36, Yes, sir. 37, Yes, sir. Yes, sir. দুইজন বললা কেন? 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43, 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, 49, Yes, sir. Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 2, 52, 52, 53, Yes, sir. 54, Yes, sir. 55। Yes, sir. কালকে ক্লাস করো নাই কেন? স্যার কালকে কারেন্ট ছিল না, আর আমার এখানে ডাটা কাজ করে না, একটু মানে ডিস্টার্ব। 56, Yes, sir. 57, 57, 58, Yes, sir. 59, Yes, sir. 59 আসো? জি স্যার আছে আগে দুই ক্লাস করো নাই কেন? স্যার আগের ক্লাস তো ছিলাম স্যার। কই ছিলা? কালকে ছিলা না তো তুমি? প্রেজেন্টে তুমি ছিলা না। স্যার গত ক্লাস করছি তো স্যার আমি। 60, Yes, sir. 61, Yes, sir. 62, 63, Yes, sir. 64, Present, sir. 65, Yes, sir. আর 17 versus 91। Yes, sir. 17 minutes and 91, sir. এবার হচ্ছে একটু B1 Sir. Sir, 43. Sir, 35. পরে B1 এর শুরু কত থেকে? 66. 66, Yes, sir. 67, Yes sir. 68, Yes, sir. 69, Yes sir. 70, Yes, sir. 71, Yes, sir. 72, Yes sir. 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 77,
Yes, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80, Present, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 83, Yes, sir. 84, Yes, sir. 85, Present, sir. 86, Present, sir. 87, Yes, sir. 88, Present, sir. 89, Yes, sir. 90, 90, 91, Yes, sir. 92, Yes, sir. 93, Yes, sir. 94, 94, তোমাদের কত পর্যন্ত লাস্ট? 95, 95, 96, Present, sir. 97, Yes, sir. 98, Yes, sir. 99, 98 পর্যন্ত। 98, আচ্ছা সরি। স্যার হ্যাঁ, কারেন্ট চলে গেছে স্যার আমাদের এলাকায়। একজন আগে বলো গ্রুপ এ টু তে আমি আরেকবার বলি কারা কারা নাই। 35, 35 স্যার। এ টু 35, আছি স্যার। গত 2 ক্লাস করো নাই কেন? স্যার একটু সমস্যায় ছিলাম আর কি, বাসায় ছিলাম না এই জন্য। হ্যাঁ, বাসায় ছিলাম না এই জন্য স্যার। তোমরা তো কই দিও? 43, Sir, 43, sir. ওই তোমার কি ছিল 43? স্যার আমি গতকালকে ক্লাস করছিলাম কিন্তু স্যার রুল কলের সময় আমার কারেন্ট চলে গেছিল। 52, 52 নাই, 57, ইয়েস স্যার 52, 52 নাই। আর এখন E1 এ দেখো যদি কেউ থাকো বলো। 90, স্যার আমি 95। আরে ভাই আমি বলতেছি তো তোমাদের নাম নাকি? 90 আছো? 94, 95 আছো? Yes, sir, 95. করছো, ক্যালকুলেশন করছো? কত আসে স্পেসিফিক গ্র্যাভিটি এভারেজ এই যে ওপেন ড্রাই বেসিসে? 2.58, sir. এসএসডি বেসিসে? 2.63. আর অ্যাপারেন্ট? স্যার এটা করতেছি। অ্যাপারেন্ট কেউ বের করছো? স্যার অ্যাপারেন্ট আসে 2.73। অ্যাবজর্পশন কত? অ্যাবজর্পশন ক্যাপাসিটি? আসসালামু স্যার। হ্যাঁ বলো। স্যার আমি 94 স্যার, আমার এখানে স্যার একটু প্রবলেম করতেছিল স্যার রোল করার সময় স্যার। এই অ্যাবজর্পশন বের করছো তোমরা?
তাহলে এই তিনটা এক্সপেরিমেন্ট করলাম, এটা করবা সবাই, খুব বেশি লেখা নাই, করে ফেলবো। কার কোনো প্রশ্ন আছে? স্যার গত গতকালকে যে এক্সপেরিমেন্ট আমরা করছিলাম হুম, ওইখানে স্যার ওয়াটার সিমেন্ট রেশিওটা স্যার বলা ছিল না। তোমাদের স্যার বলে দেনি? ওয়াটারের দেওয়া আছে তো তোমাদের? স্যার ওয়াটারের তো স্যার ভরটাও দেওয়া নেই স্যার, ওয়াটারে কি? ভরটাও স্যার দেওয়া নেই, ভর বা ভলিউম স্যার কিছুই তো দেওয়া ছিল না। ওয়াটার দেওয়া ছিল না নাকি? ওয়াটার ছিল তো দেওয়া। কত ml এটা ইউজ করতে হবে ভলিউম দেওয়া ছিল না? না স্যার, আমি তো স্যার পাইনি স্যার। দাঁড়াও দেখে নিন। এছাড়া স্যার এয়ার কন্টেন্টটা কি স্যার লিখতে হবে ওই এক পৃষ্ঠার ক্যালকুলেশনটা? পারলে লিখবা। তো শুধু ক্যালকুলেশনই তো, আর তো কিছু লিখতে হবে না? না, আচ্ছা ওয়াটার দেওয়া না এটা কিভাবে বললা? এখানে তো প্রতি গ্রুপের আলাদা করে দেওয়াই আছে এখানে। স্যার আপনি স্যার আমাদের স্যার ডেটা স্যার দেন নাই স্যার। আমি ডাটা, সব ডাটাকে আমি দিব স্যার? তোমাদের দিছি না ডাটা? আমি তো শুধু ওই স্ট্রেংথের এটা দিছি, ওয়াটার সিমেন্ট ইস্যু বের করে নিবা, দেওয়া আছে সবকিছু। স্যার আমাদের আর কয়টা ল্যাব বাকি আছে? ল্যাব বাকি কয়টা? দাঁড়াও, সবই তো হয়ে গেছে, এই বাকি আছে ইউনিট ওয়েট এন্ড ভয়েড ইন এগ্রিগেট, এটা বাকি আছে। এটা তো বাকি স্যার আমাদের মানে ফাইননেস অফ সিমেন্ট যেটা ওইটা আমরা করে আসছিলাম ইতে, কিন্তু স্যার এখন তো অনেক গ্রুপের সাথে মনে হয় ডাটা কাছে নাই, ওইটা কোনটা দিয়ে করবো স্যার? ফাইন্যান্স করছিল তো তোমরা ল্যাবে, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ স্যার, আমরা লাস্ট ওইটাই এক্সপেরিমেন্ট করে চলে আসছিলাম, রিপোর্টটা জমা দেওয়া হয়নি। আমরা তো B1 তো স্যার করিনি স্যার, এটা স্যার ফাইনালসটা। শুধু A2 হয়েছিল স্যার। আচ্ছা তাহলে B1 একদিন করাই দিব আর কি, আর ডাটাও দিয়ে দিব না। তাহলে কি স্যার আমরা A2 যারা আছি তারা আগের ডাটা দিয়ে কাজ করব? হ্যাঁ, আগের ডাটা তো থাকলে আগের ডাটা দিয়ে কাজ করবা। তোমার কাছে নাই, গ্রুপে তো 7-8 জন ছিল, একজনের কাছেও নাই। জি স্যার, আমাদেরটা পাইছি, মানে সবাই আছে কিনা সেটার কথা বলতেছে। যারা পাইছো তারা করবা, আগের ডাটা দিয়ে করবো, যেটা ল্যাবে করছো ওইটি তো মেইন। জি আচ্ছা স্যার। বললা কি B1 এ না করা হয় না, তাই তো? তাহলে B1 এ হচ্ছে আরেকদিন লাস্ট ক্লাস হচ্ছে দেখানো হবে ফাইনান্স। স্যার আমরা B1 এ করছিলাম। তো A2 করো নাই নাকি? না স্যার, A2 করছি। তাহলে এই বললা এরা করে না, করছে? আমি তো জানি দুই গ্রুপই করছে। স্যার B1 এও করা হয়েছে স্যার। তাহলে শুধু হচ্ছে দেখি আর একটা বাকি আছে। স্যার আমাদের ডেটের বিষয়টা একটু দেখেন স্যার, সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে 20 তারিখ দেওয়া। তোমাদের জন্য আলাদা ক্রিয়েট করে দিব না আমি, বা ওইটা ডেট পিছিয়ে দিবে। জি স্যার, ধন্যবাদ। তুমি লেখা শুরু করো, পিছিয়ে দিব মানে অনেক বেশি পিছাবো না কিন্তু, কুইজের আগেই দিয়ে দিব। ঠিক ঠিক আছে আছে? জি স্যার। লেখা তাড়াতাড়ি লিখতে থাকো সব, বেশি কিন্তু বাড়ানো হবে না, তো 2 দিন বা 3 দিনের বেশি বাড়ানো হবে না। তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে I'm going to end the class. Thank you.